সুশীল সমাজের সঙ্গে ডোনাল্ড লুর বৈঠক, গণতন্ত্র, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার পরিকল্পনা নেই। ভিসা নীতি ও স্যাংশনের পরোয়া করে না বাংলাদেশ, মন্তব্য ওবায়দুল কাদেরের। কারো ওপর নির্ভর করে গণতন্ত্র ফিরিয়ে আনার আশা করে না বিএনপি, বলেছেন মির্জা ফখরুল। ব্যবসা করতে গিয়ে পদে পদে হয়রানির শিকার হতে হয় অভিযোগ ব্যবসায়ীদের। খেলাপি ঋণ না কমায় ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি, মত বাণিজ্য প্রতিমন্ত্রী। দেশে ফিরলেন এমভি আবদুল্লাহ 23 নাবিক, বন্দরে আবেগঘন সংবর্ধনা, স্বস্তি উচ্ছ্বাসে বরণ করে নিলেন স্বজনরা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা, নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, সহ অধিনায়ক তাসকিন। বড় কোনো স্বপ্ন দেখছেন না নির্বাচকরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গণতন্ত্র, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা সহ বিভিন্ন বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনা করেছেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ফিলিস্তিনে ইসরায়েলকে সমর্থনের অবস্থান থেকে যুক্তরাষ্ট্র সরে আসছে বলেও সুশীল সমাজকে জানিয়েছেন তিনি। 3 দিনের সফরে সকালে ঢাকায় এসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বেলা 11:30টায় শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে আসেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা ডেস্কের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। বিমানবন্দর থেকে মার্কিন দূতাবাসে যান ডোনাল্ড লু। সেখানে দূতাবাস কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। দুপুরের পরে যান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে। সেখানে একে একে উপস্থিত হন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, মানবাধিকার কর্মী নূর খান, শ্রমিক নেত্রী কল্পনা আক্তার সহ অন্যরা। সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন 1.5 ঘন্টার বেশি সময়। পরে জলবায়ু বিষয়ক তরুণ নেতা সোহানুর রহমান বৈঠকের বিষয়ে কথা বলেন। মানবাধিকার নিয়েও আলোচনা হয়েছে, শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা হয়েছে, আদিবাসী ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। মিডিয়া যাতে কথা বলতে পারে, মানুষ যাতে মতামত প্রকাশ করতে পারে, সেই জায়গাগুলো আলোচনা হয়েছে। রাজনৈতিক ইলেকশন পরবর্তী ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে, বাট সেটা এখানে আর বলা যাবে না। ফিলিস্তিনের বিষয়ে যুক্তরাষ্ট্র তার অবস্থান বদল করছে বলেও ডোনাল্ড লু সুশীল সমাজের প্রতিনিধিদের জানান। আমরা সবাই একমতে বলেছি আমরা কেউ প্যালেস্টাইনে গণহত্যাকে আমরা সমর্থন করি না। সো উনরাও বলেছেন যে উনিও চান না যে প্যালেস্টাইনি ঘটনাগুলো ঘটুক, এবং উনি বলেছেন যে ঐতিহাসিকভাবে ওনার কাছে মনে হয়েছে যে ইউএস সরকার তারা এই জায়গাগুলো থেকে সরে আসছে, সেখানটার নাগরিকরাও অনেক ধরনের প্রতিরোধ করছেন। সো ইউএস ওই জায়গা থেকে সে সরে আসতেছে। বুধবার পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব সহ অন্যদের সাথে বৈঠক করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এদিকে এবারে ঢাকা সফরে সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সাথে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর কোনো বৈঠক হবে না বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে একাধিক প্রশ্নের জবাবে প্রেস সচিব বেদান্ত প্যাটেল জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের কারোর সাথে সাক্ষাৎ করা বা না করার মধ্যে সফরের সময়সূচি সহ অনেক বিষয় জড়িত। তার কাছে জানতে চাওয়া হয়েছে 17 মাসে তৃতীয়বার ঢাকায় লুর সফরের বিশেষ কোনো গুরুত্ব আছে কিনা। প্যাটেল জানান, লু দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ, বিশেষ করে ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সফরে গেছেন। এই সফরে তিনি প্রতিটি দেশের সঙ্গে সহযোগিতা জোরদার এবং একটি মুক্ত, উদার ও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য মার্কিন সমর্থনের বিষয়টি উপস্থাপন করছেন। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিভাবে আরও গভীর করা যায় সে বিষয়ে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং অন্যান্য নাগরিকের সাথে কথা বলেন তিনি। আলোচনায় পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক গভীর করা সহ জলবায়ু সমস্যা মোকাবেলায় আরও সহযোগিতার বিষয়টি গুরুত্ব পাবে। এর আগে গত বছরের জুলাইয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন ডোনাল্ড লু। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভিসা নীতি ও স্যাংশনের পরোয়া করে না বাংলাদেশ। সরকার কাউকে দাওয়াত করে আনছে না। প্রশ্ন করেন ডোনাল্ড লুকে নিয়ে বিএনপির এত মাতামাতি কেন। ওবায়দুল কাদের বলেছেন, ওপরে ওপরে পাত্তা দেয় না বললেও বিএনপি তলে তলে আবার কি করছে তা বোঝা দেয়। সব হারিয়ে দলটি এখন খড়কুটো ধরে বাঁচতে চাইছে। তাইমুর রশিদের রিপোর্ট। সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর নিয়ে আলোচনার কিছু নেই, এটি রুটিন আসা যাওয়া। লুর সফর নিয়ে বিএনপির ভূমিকা সন্দেহজনক বলে মত তার। তারা উপরে উপরে পাত্তা দেয় না, তলে তলে আবার কি করে সেটা তো বলা মুশকিল। আমি প্রতিদিনই না, কারণ একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও না,
একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করবে। তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন থাকে, সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছেন। আমরা দাওয়াত করে কাউকে আনছি, আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন উদ্ভট চিন্তা, ব্যর্থ চেষ্টা। আবারও প্রশ্ন রাখেন, 15 বছর কেটে গেল, বিএনপির আন্দোলন কবে? ইদানিংকালে তারা ঢাকায় 2টি সমাবেশ করেছে, 2টি সমাবেশই ফ্লপ করেছে, এটা আপনারা দেখেছেন। মানে এই আন্দোলনে তাদের কর্মীরও এখন এত হতাশ যে কর্মীরাও এখন নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। বিএনপি এখন আসলে সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায়। মেট্রো রেলে ভাড়ার উপর 15% ভ্যাট আরোপ বাস্তবসম্মত নয়। জনবলের ঘাটতি সত্ত্বেও মহাসড়কে গতিসীমার সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার কঠোর থাকার চেষ্টা করবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আমাদের সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা এ ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডোনাল্ড লুর সফর প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের জনগণ কারো উপর নির্ভর করে গণতন্ত্র ফিরিয়ে আনবে এমনটা আশা করে না বিএনপি। রিপোর্ট করছেন সিকান্দার মান। চলমান গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি নির্ধারণে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা করছে বিএনপি। ধারাবাহিক এ আলোচনার অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে বিএনপি মহাসচিব সহ দলের নেতারা বৈঠক করেন গণ অধিকার পরিষদের নেতাদের সাথে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শেষে এক দফা আন্দোলনের কথা স্মরণ করিয়ে নেতারা জানান, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চান তারা। আমরা সরকারের সব ধরনের ষড়যন্ত্র এবং শয়তানি আগামীতে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সেই ধরনের কর্মকৌশল নিয়ে আগামীতে আন্দোলনকে বেগবান করা হবে। এই আন্দোলনের সাথে যারা ছিলেন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে জনগণ, তাদেরকে আমরা পুনরায় আবার শক্তি নিয়ে আমরা উঠে দাঁড়ানোর আহ্বান জানাবো। 63টি রাজনৈতিক দল নিয়ে আমরা যুগপৎ আন্দোলন করেছি। আজকেও আমরা আবার একই পর্যায়ে ইনশাল্লাহ আগামী দিনে আমরা সবার সাথে আলাপ আলোচনা করে আমাদের রাজনৈতিক কর্মসূচি আমরা প্রণয়ন করব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে সরকার, বিনা ম্যান্ডেটে জোর করে ক্ষমতা দখল করে আছে তারা। বাংলাদেশের জনগণ কারো উপরে নির্ভর করে তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে এটা আমরা মনে করি না। বাংলাদেশের জনগণ সবসময় তার নিজের শক্তিতে, নিজের পায়ের উপর ভর করেই 70 সালের পূর্বেও আন্দোলন করেছে, 70-এ আন্দোলন করেছে, 71-এ মুক্তিযুদ্ধ করেছে এবং পরবর্তীকালেও আমরা যে আন্দোলন করছি সম্পূর্ণ জনগণের শক্তিতেই নির্ভর করে আমরা আন্দোলন করছি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। বিরোধী নেতারা অভিযোগ করেন, দমন নীতিকে চরম পর্যায়ে নিয়ে গেছে সরকার। পরবর্তী আন্দোলনে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে বলেও জানান তারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, সরকারের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। মন্ত্রী জানান, 3টি পাটকলে বিনিয়োগের জন্য ভারতের সাথে চুক্তি হয়েছে, কথা হয়েছে অন অ্যারাইভাল ভিসা চালুর বিষয়েও। একই সাথে ভিসা প্রার্থীদের জটলা কমাতে 2-3 বছরের জন্য দীর্ঘমেয়াদী ভিসা দেওয়ার ব্যাপারেও ভারতকে প্রস্তাব দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে পাটমন্ত্রী জানান, ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় সম্পর্ক জোরদারে ঢাকায় এসেছেন ডোনাল্ড লু। যুক্তরাষ্ট্র বর্তমান সরকারের সঙ্গে বারবার বলছেন যে আমরা আমাদের সার্বিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে চাই, জোরদার করতে চাই। আমার মনে হয় ডোনাল্ড লু আসছেন ভৌগোলিক কারণে। বাংলাদেশের ভূখণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি আসছেন আমাদের সরকারের সাথে, জনগণের সরকার শেখ হাসিনার সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক করার জন্যই তিনি আসছেন।
দেশে ব্যবসা করতে গিয়ে পদে পদে হয়রানির শিকার হতে হয়। আমলাতান্ত্রিক জটিলতায় তৈরি হচ্ছে নানা বিড়ম্বনা। অভিযোগ ব্যবসায়ী নেতাদের। আর অর্থনীতিবিদরা বলেছেন, বাড়তি সুদের জন্য দেশে বাড়ছে ব্যবসার খরচ। রাজধানীতে এক সেমিনারে কথা বলেন তারা। সেমিনারে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন, খেলাপি ঋণ কমাতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের সার্বিক অর্থনীতি। জানান, কোনো সিঙ্গেল দেশের সাথে নয়, বেশ কয়েকটি দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে কাজ করছে সরকার। শুভ মাহফুজের রিপোর্ট। দীর্ঘদিন থেকে ডলারের নানা জটিলতা, আমদানিতে কড়াকড়ি, অতিরিক্ত কর আরোপ, নতুন করে উচ্চ সুদহার সহ অনেকগুলো প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হচ্ছে ব্যবসায়ীদের। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD ও GIZ এর যৌথ উদ্যোগে ব্যবসা বাণিজ্যে বাধা বিষয়ক সেমিনারে ব্যবসা করতে গিয়ে নানা বিড়ম্বনার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। ব্যাগ ট্যাক্স আহরণক্ষেত্রের জটিলতা এবং হয়রানিমূলক যে পরিস্থিতি, সেখান থেকে আমাদের উদ্ধার করতে হবে। ইন্ডিয়াতে একবার একটা কোড দিতে হয়, ইম্পোর্ট কোড। ওটা থাকলেই সে সারা জীবনে আর কিছু করতে হয় না, অলরেডি রেজিস্টার্ড হয়ে গেল সে ইম্পোর্ট এবং এক্সপোর্টের হিসেবে। দ্যাটস অল, সারা জীবন আর নিতে হয় না, আর আমাদের প্রতি বছর নিতে হয়। মূল প্রবন্ধে এসব সমস্যা তুলে ধরে CPDর গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, খেলাপি ঋণের কারণেই বাড়ছে ব্যাংকের সুদের হার, এতে প্রতিনিয়তই বাড়ছে ব্যবসার খরচ। ব্যাংকে যে বিপুল পরিমাণে যে অনাদায়ী ঋণ, এটা একটা বড় কারণে ব্যাংকের কস্ট বাড়িয়ে দিচ্ছে, এবং সেই কস্টের দায়টা পড়ছে হলো ব্যবসায়ীদের উপরে। SME-কে আবার 1% সুপারভিশন ফি দিতে হয়, সেটা একটা বড় রকমের হেডেক। এমনি তার ব্যবসা ছোট, তার উপর তাকে নন ইন্টারেস্ট চার্জ দিতে হয়, যেটা ইজ কোয়াইট হাই, 1% অ্যাজ এ সুপারভিশন ফি। এ সময় বেশ কিছু ইতিবাচক উদ্যোগের কথা জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান। বিডায় অ্যাপ্লাই করলে কি এখন যে 125টা সংস্থার কাছে তো যেতে হবে না, আমাদেরকে অ্যাপ্লাই করলে 125টা সেবা আপনি পেয়ে যাবেন, এবং তাদেরকে আমরা মনিটরও করতে পারবো। SB বলেন, DGFI বলেন, NSI বলেন, তাদেরকে আমার জবাব দিতে আমি টেলিফোন করতাম। অ্যাজ এ সিনিয়র অফিসার অফ দ্য গভর্নমেন্ট আই হ্যাভ অথরিটি। অনুষ্ঠানে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বিস্তারে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। স্বীকার করেন, খেলাপি ঋণের পরিমাণ কমাতে না পারার ব্যর্থতাও। We are planning that next 2 years, at least 26 country, we will have some form of partnership, so that in 2026, when we graduate from LDC to developing country, we will have market access. Not only market access with diversified product. In Bangladesh, last 52 years, we did not take effective measure so that our banking sector can flourish. Businessmen take risk, sometimes they success, sometimes they fail. ব্যবসা বাণিজ্য প্রসারে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। অবশেষে স্বজনদের কাছে ফিরলেন 33 দিন সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি থাকা বাংলাদেশি জাহাজ MV আবদুল্লাহর 23 নাবিক। অক্ষত অবস্থায় তাদের ফিরে পেয়ে আনন্দে ভাসছেন স্বজনরা। নিরাপদে অক্ষত অবস্থায় নাবিকদের ফিরিয়ে আনতে পেরে স্বস্তিতে জাহাজটির মালিক পক্ষ। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন শাহেদা পিয়া। সোমালীয় জলদস্যুদের হাতে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ MV আবদুল্লাহ জিম্মি হলে উদ্বেগ উৎকণ্ঠায় প্রতিটি দিন কাটে জাহাজটির জিম্মি নাবিকদের স্বজনদের। 33 দিন পর মুক্তিপণ আদায় করে গত 13 এপ্রিল রাতে জলদস্যুরা জাহাজটি ছেড়ে দিলে শুরু হয় অপেক্ষার পালা। সোমবার কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করে জাহাজটি। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং জেটিতে এসে পৌঁছান MV আবদুল্লাহর 23 নাবিক। জাহানমণি 3 নামের একটি লাইটারের জাহাজে করে তাদের কুতুবদিয়া থেকে চট্টগ্রাম বন্দরে নিয়ে আসা হয়। 23 নাবিককে বরণ করে নিতে দুপুর থেকেই অপেক্ষায় জাহাজ কর্তৃপক্ষ ও স্বজনরা। যতদিনে ওখানে ছিল, মানে আমরা আসলে ভালো মতো একটা তো ঘুমাতে পারি নাই, বা একটা দিনও মানে শুধু সবসময় মাথায় শুধু ওগুলোই ছিল। আমার ছেলে ফিরে পেয়েছে, আমি এখন আবেগে আছি। আমার সন্তানকে ফিরিয়ে পাওয়া আমার কাছে অনেক বেশি খুশির, অনেক বেশি আনন্দের। তো আমাদের জন্য ঈদ আসে নাই, আজকে আমাদের জন্য ঈদ, আজকে খুশি, আজকে আনন্দ আমাদের জন্য। আমরা আত্মবিশ্বাস ছিল যে কোম্পানির উপর এবং সরকারের উপর আত্মবিশ্বাস ছিল, ওনারা যেভাবে কাজ করছে মোটামুটি আলহামদুলিল্লাহ দ্রুততম সময়ের মধ্যে আমাদের ছেলে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। নানা অনিশ্চয়তা কাটিয়ে স্বজনদের কাছে নিরাপদে ফিরতে পেরে মুক্ত নাবিকদের চোখে মুখে ছিল স্বস্তির ছোঁয়া।
আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট এসআর যতটা ডিপার্টমেন্ট কর্মকর্তা কর্মচারী আছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আমরা সাপোর্ট পাইছি। আমাদের একটা কনফিডেন্স ছিল আমাদের কোম্পানি আমাদেরকে সারাই নিয়ে আসবে। মাত্র 1 মাসের মধ্যে আমরা মুক্তি আসতে পারছি, এটা একটা আল্লাহর রহমত আর সবার দোয়া, আলহামদুলিল্লাহ। এদিকে মুক্তিপণের অর্থের চেয়ে স্বল্প সময়ের মধ্যে নাবিকদের অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে পারাটাকে বড় করে দেখছেন জাহাজটির মালিকপক্ষ। আলহামদুলিল্লাহ, জাহাজটাকে সাধারণত যে সময় লাগে তার অনেক কম সময়ের মধ্যে আমরা ওদেরকে নিয়ে এসেছি এবং প্রত্যেকটা নাবিকই সুস্থ, মানসিকভাবে সুস্থ, শারীরিকভাবে সুস্থ এবং সব দিক দিয়ে তার সুস্থ আছে, যেটা নাকি আমরা দুবাই থেকে ওদের সাথে কথা বলে সব দেখেছি। দুটো জাহাজ খালি বাংলাদেশের হয়েছে, কিন্তু এছাড়া আর বাকি যতগুলো জাহাজ হয়েছে সবগুলো তো বিদেশি এবং তারা তো আপনার ফরেন স্ট্যান্ডার্ডস মেনটেন করেই চলছিল। সো এটা বাংলাদেশি বিষয় না, এটা একটা ইন্টারন্যাশনাল বিষয় এবং আমরা পুরো ইন্টারন্যাশনাল শিপিং কমিউনিটি একসাথে মিলে এটাকে প্রতিহত করার জন্য যা যা করা সম্ভব আমরা সবাই একসাথে প্রচেষ্টা করে যাচ্ছি। এটা একটি দস্যু দল, এদেরকে আসলে প্রতিহত করতে হবে এবং এটা সম্মিলিতভাবে করব আমরা। আফ্রিকার দেশ মোজাম্বিকের মাপ্তু বন্দর থেকে 55,000 টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে গত 12 মার্চ ভারত মহাসাগরে 23 নাবিক সহ বাংলাদেশি জাহাজ এমবি আবদুল্লাহকে জিম্মি করে সোমালীয় জলদস্যুরা। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর পরামর্শ অনুযায়ী শ্রম আইনের সংশোধনী আনতে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সব মহলের কাছে গ্রহণযোগ্য আইন করতেই এই আইন সংশোধন হচ্ছে বলে জানান তিনি। ILOর প্রতিনিধিদের সাথে টানা 3 দিনের ধারাবাহিক বৈঠক শেষে মঙ্গলবার দুপুরে এই তথ্য জানান আইনমন্ত্রী। আন্তর্জাতিক মানসম্পন্ন শ্রম আইন করতে 41টি সুপারিশ করা হয়। এতে 15% শ্রমিকের সম্মতির ভিত্তিতে ট্রেড ইউনিয়ন গঠনে সরকার দিলেও ILOর চায় এই হার 10% নামিয়ে আনা হোক। ILOর দেয়া গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান আইনমন্ত্রী। কিছু কিছু ইস্যু এসেছিল যেটা নীতি নির্ধারক পর্যায়ে সিদ্ধান্ত নিতে হবে, সেগুলি আমি বলেছি যে নীতি নির্ধারক পর্যায়ে আলোচনার মাধ্যমে সেটার সিদ্ধান্ত হবে। আমরা গ্রহণ করব কি করব না সেটার সিদ্ধান্ত। 2, কিছু কিছু আছে যেগুলি ট্রাইপার্টাইট কনসালটেটিভ কমিটি সিদ্ধান্ত নেবেন, তাদের বক্তব্য আমরা সেখানে তুলে ধরব এবং সেইখানে আলোচনার মাধ্যমে সেটা আমাদের দেশের বাস্তবতায় গ্রহণযোগ্য হবে কি না হবে সেই সিদ্ধান্ত আমরা নেব। অ্যাটর্নি জেনারেল এম আমিনুদ্দিন বলেছেন, মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে দণ্ডপ্রাপ্তকে কন্ডেম সেলে রাখা যাবে না। হাইকোর্টের এমন রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। কাল বুধবার এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন তিনি। পুরো রায় হাতে পেলে তখন রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। পিটিশন আমরা ফাইল করেছি এটার এগেনস্টে, যেহেতু আমরা এখন রায় পাইনি, তো আমাদের আবেদন হবে যে যেহেতু উনি রায় কতগুলো ডাইরেকশন দিয়েছেন সেই ডাইরেকশনটা স্টে রাখার জন্য। কারণ ওনারা যে ডাইরেকশনগুলো সেগুলো আমরা যেহেতু সিপি ফাইল করব, ওনারা রায় পাওয়ার সাথে সাথে আমরা সিপি ফাইল করব। সেই ইতিমধ্যে এটা যদি না হয় তাহলে একটা সমস্যা দেখা দিতে পারে। উনি অনেকগুলো ডাইরেকশন দিয়েছেন, যার মধ্যে আছে যে নতুন আইনে পরিবর্তন আনার সময় এগুলো এই কথাগুলো ইনকর্পোরেট করতে হবে, আইনে সংযুক্ত করতে হবে একটা কথা। তারপর হচ্ছে যে কারো যদি না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির কাছে যদি কেউ আবেদন করে সেটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বলা যাবে না। এই বিষয়গুলো নিয়ে আমি গতকালকে আমাদের যথাযথ কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। ওনারা বলছেন এই বিষয়গুলো যেহেতু ওনার বলা হয়েছে এই জাজমেন্টে, সেটা নিয়ে আমরা আপিল ফাইল করব। ক্রিকেট টি20 বিশ্বকাপ 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরি আক্রান্ত পেসার তাসকিন আহমেদ বিশ্বকাপে যাচ্ছেন সহ অধিনায়ক হয়ে। নাজমুল হোসেন শান্ত যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন অধিনায়কের কোটায়। উইকেট কিপিংয়ে বিকল্প হিসেবে টিকে গেছেন লিটন দাস। ভালো কিছু না করেও অলরাউন্ডার সাইফুদ্দিনের পরিবর্তে জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব। দলের কাছে খুব বেশি প্রত্যাশা নেই নির্বাচকদেরও। মনির হোসেন খানের রিপোর্ট। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন। অনেকটা সময় নিয়ে এই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। তাসকিনের ইনজুরির কারণে দল ঘোষণায় সময় নিয়েছে বোর্ড। শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে আছেন এই পেসার। শুধু জায়গায় পাননি, দলের সহ অধিনায়কও তিনি। যদিও বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ দুটিতে খেলতে পারবেন না তাসকিন। জিম্বাবুয়ের বিপক্ষে টানা 4 ম্যাচ খেলানোর আফসোসে ভুগছেন গাজী আশরাফ লিপু। এখন আমাদের নিজেদের কাছেও অনেক রিগ্রেট হয় যে আমরা যদি এই ব্যাপারে আরও
অ্যাগ্রেসিভ হতাম, তাকে বাদ দিতাম। এখন ইউ নেভার নো কবে কে ইনজোর্ড হবে, আগে থেকে প্রেডিক্ট করা যায় না। আবার এর ভবিষ্যতেও কেউ বলতে পারে না কোন খেলাতে কোন দলের কোন খেলোয়াড় ইনজোর্ড হয়ে যাবে। বাট ইটস বিট ভেরি আনফর্চুনেট, দ্যাটস ট্রু। স্কোয়াড ঘোষণায় খুব বেশি চমক আনেনি নির্বাচক প্যানেল। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচে 16 গড়ে 81 রান করেও অধিনায়ক কোটায় থাকছেন নাজমুল হোসেন শান্ত, ছন্দে নেই লিটন দাস। তবে অভিজ্ঞতা আর উইকেট কিপিংয়ের সামর্থ্যের কারণে টিকে গেছেন তিনি। সৌম্যকে দলে নেওয়া হয়েছে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং সামর্থ্যের কারণে। টপ অর্ডারে একমাত্র তানজিদ হাসান তামিমই ভরসা দিচ্ছেন টিম ম্যানেজমেন্টকে। অস্বস্তির জায়গা বলবো যে কেউ যদি ফর্মে না থাকে তাহলে একটা অস্বস্তির একটা তো জায়গা হয়, কিন্তু আমাদের খুব বেশি সেখানে অপশন না থাকা উই আর শিওর যে আমরা যা করছি আমরা সেখানে কোনো ভুল করছি কিনা। তো কাজেই আমরা একজন ব্যাটসম্যান জাস্ট রান পাচ্ছে না দেখে যদি আপনি আরেকজন নতুন একটা ব্যাটসম্যানের দিকে যান তাহলে ইউ মে কমিট অ্যানাদার মিস্টেক। দলের টপ অর্ডারে খারাপ পারফরমেন্স চিন্তার ভাঁজ ফেলেছে নির্বাচকদের কপালে। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ আর তরুণ জাকের আলী অনিক তাদের বড় ভরসা। এই দল নিয়ে বড় কোনো স্বপ্ন দেখছেন না নির্বাচকরা। টি-20 ক্রিকেটে এখন আমরা ঠিক সেই পর্যায়ে চলে যাইনি যে আপনি সেমিফাইনাল স্টেজে দলটাকে ধরে নিতে পারবেন। যে কোনো কিছুই হতে পারে। তবে সাউথ আফ্রিকার সঙ্গেও যে তাদেরকেও যে হারানো যাবে না সেটা আমি বলি না। হয় তাদের বিলো পারফর্ম করে অথবা আমাদেরকে ওভার পারফর্ম করেই সেটাকে মেক আপ করতে হবে। দলে পেস ডিপার্টমেন্টের নেতৃত্বে তাসকিন, সঙ্গে আছেন মুস্তাফিজ, শরীফুল ও তানজিম হাসান সাকিব। আইসিসিকে পাঠানো বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন সাইফুদ্দিন, তবে তানজিম সাকিবের সাথে দ্বৈরথে জায়গা হারিয়েছেন তিনি। ডেথ ওভারের ব্যর্থতাই সাইফুদ্দিনের ছিটকে পড়ার কারণ। কিছু পরখ করে দেখার ব্যাপার ছিল, স্পেশালি সাইফুদ্দিনের কেসটাও, যে তিনি কিভাবে ফেরত আসেন, তার পারফরমেন্সটাও একটু অ্যানালাইসিস করার দরকার ছিল। তো সেই আলোকে আমি বলবো যে আমরা আস্থার জায়গা থেকে সেখানে কিন্তু সাইফুদ্দিনকে রেখেছিলাম। সো আমাদের মনে হয়েছে তাকে অবজার্ভ করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা, দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব। এবারের টাইগার স্কোয়াড স্পিন বৈচিত্র্যে ভরপুর। ঘূর্ণির নেতৃত্বে অলরাউন্ডার সাকিব, বাহাতি স্পিনে তানভীর, লেগ স্পিনার রিশাদের সঙ্গে আছেন অফ স্পিনার শেখ মাহাদি হাসান। থ্যাংক ইউ ভেরি মাচ। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর নিয়ে বিএনপি নয় আওয়ামী লীগ নেতারা উৎসাহিত। বিদেশি শক্তির উপর ভর করে ক্ষমতায় টিকে আছে সরকার। বিদেশি শক্তির ইন্ধন যেদিন বন্ধ হবে সেদিন আওয়ামী লীগও শেষ হয়ে যাবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুর স্মরণসভায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমান সরকারের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। গণতন্ত্র নিয়ে মানুষের মধ্যে যে আস্থা ছিল তা আস্থা করে নিক্ষেপ করেছে সরকার। শুধু জনগণ নয়, আওয়ামী লীগের লোকেরাও ভোট বর্জন করেছে। গয়েশ্বর বলেন, আওয়ামী লীগের পরবর্তী অধ্যায় কেমন হবে তা তাদের ভাবা দরকার। এটা উপলব্ধি করতে পারলে দলটির রাজনীতি অবশিষ্ট থাকবে। মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিবারের ভূমিকা কি ছিল সে প্রশ্ন তোলেন গয়েশ্বর চন্দ্র রায়। কোথায় লু, কোথায় আপনি, কোথায় আমেরিকা, সেটার বিষয়ে বাংলাদেশ বিএনপি জাতীয়তাবাদী দলের মাথা ব্যথা নেই। লু নিয়ে এত উৎসাহিত আমরা নয়, লু নিয়ে উৎসাহিত আপনারা। লু কি বার্তা নিয়ে আসছে সেটা আপনারাই জানেন, আমাদের জানার কথা নয়, কারণ আপনারা অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতায় বসে আছেন। যাদের শক্তি একটি দেশ, যাদের ভোটের শক্তি, জনগণের শক্তি নাই, টবের মধ্যে সাজানো ফুল গাছ, পানির অভাব পড়লে এই গাছটা শুকিয়ে যায়। সুতরাং এই বিদেশি পানি যেদিন বন্ধ হয়ে যাবে তখন আপনাদের নিঃশ্বাসটা স্তব্ধ হয়ে যাবে। আর আওয়ামী লীগ শব্দটা মুখে আনা সম্ভব হবে না। বিদেশের নির্ভরতায় যারা দেশ পরিচালনা করে, আর যাই হোক সরকারে থাকতে পারে, কিন্তু জনগণের হৃদয়ের তাদের স্থান হয় না। জনগণ নিঃসংকোচে তাদেরকে ঘৃণা করে।
সরকারের ব্যর্থতায় সীমান্ত আজ অরক্ষিত ও অনিরাপদ বলে অভিযোগ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে সীমান্তবর্তী ভবনকুড়া ইউনিয়নের নিহত কৃষক আলতাফ উদ্দিনের স্বজনদের সমবেদনা জানানো শেষে তিনি কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, সীমান্তবর্তী এলাকার মানুষ আতঙ্কে দিন যাপন করছে, তাদের জানমালের নিরাপত্তা নেই, সরকার নির্বিকার। যে কোনো ঘটনা ঘটলে লোক দেখানো, দৌড়ঝাঁপ, আশ্বাস ও কিছু অনুদানের মধ্যেই সরকারের কাজ সীমাবদ্ধ। ভারতের সাথে আলোচনা করে স্থায়ী সমাধানে সরকার ব্যর্থ বলেও মন্তব্য করেন ইমরান সালেহ প্রিন্স। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য গ্রিন ক্লাইমেট ফান্ড GCF বরাদ্দের ক্ষেত্রে নীতিমালা মানা হচ্ছে না বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। সকালে রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। TIB জানিয়েছে, গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে তহবিল পাওয়ার যোগ্য এমন 154টি দেশের মধ্যে 25টি দেশ প্রকল্প পায়নি। এছাড়া বেশি ঝুঁকিপূর্ণ 96টি দেশের মধ্যে 8টি দেশ প্রকল্প পায়নি। এ সময় বাংলাদেশের সরকার এবং সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য কিছু সুপারিশ করেছে TIB। এর মধ্যে রয়েছে মাঠ পর্যায়ের প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম তদারকির জন্য GCF মানদণ্ড অনুসরণ করে নিজস্ব একটি নির্দেশিকা তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী নিয়মিত তদারকি করতে হবে। TIB বলছে, কারিগরি সক্ষমতা বৃদ্ধির জন্য ন্যাশনাল ডেজিগনেটেড এন্টিটি বা NDA তে জলবায়ু পরিবর্তন এবং গ্রিন ক্লাইমেট ফান্ড GSF সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন জনবল নিয়োগ দিতে হবে। বাংলাদেশে যে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে যে অর্থায়ন প্রয়োজন, যেটি অর্থায়ন করার জন্য আন্তর্জাতিক শক্তিগুলো প্রতিজ্ঞাবদ্ধ, বিশেষ করে যারা পরিবেশ দূষণের জন্য, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী সেই সমস্ত দেশগুলো, এবং তাদের যে অর্থ অঙ্গীকারকৃত অর্থ সেটি GCF এর মাধ্যমে সিংহভাগ আসার কথা। সেই GCF যদি সুশাসনে ব্যর্থ হয়, স্বচ্ছতা না থাকে, সেখানে যদি সক্রিয়তা না থাকে, তাহলে এবং সেখানে যদি নিজেদের নীতি কাঠামো লঙ্ঘন হয়, যেটি আমরা দেখেছি, তাহলে সেখানে কিন্তু আমাদের নীরব থাকার কোনো সুযোগ নাই। রেকর্ড 15% মুনাফার নিশ্চয়তা দিয়ে প্রথম জিরো কুপন বন্ড বিক্রি করছে বেক্সিমকো, যা এরই মধ্যে ফেলেছে ব্যাপক সাড়া। করমুক্ত বিনিয়োগ সুবিধার কারণে বন্ডের বাজারে বেক্সিমকোর এই উদ্যোগ নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বেক্সিমকো জানিয়েছে, এই বন্ড কেনা যাবে আগামী 15 মে পর্যন্ত। রিপোর্ট করছেন SM ভয়েস। নবীনগর চন্দ্রা হাইওয়ের পাশে প্রায় 100 একর আয়তনের পরিবেশ বান্ধব মায়ানগর প্রকল্পটিতে থাকবে 18,000 অ্যাপার্টমেন্ট, হোটেল, কনভেনশন সেন্টার, শপিং মল, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা। শ্রীপুর টাউনশিপ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়ন করবে বেক্সিমকো। এই লক্ষ্যে উচ্চ হারের রিটার্নে বাজারে 1,500 কোটি টাকার জিরো কুপন বন্ড ছেড়েছে বেক্সিমকো। যে কেউ 1 লাখ টাকা বিনিয়োগ করে 1,75,000 টাকা ফেরত পাবে, এবং এই 75,000 টাকা তার জন্য মুনাফা। যেহেতু জিরো কুপন বন্ড, এই মুনাফার রেটটা হচ্ছে 15% ডিসকাউন্টে মাসে মাসে ফেরত পাচ্ছে, এবং এটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী এটার আয়কর মকুব করে, ইনকাম ট্যাক্স এক্সেমশন আছে, যে কারোর জন্যই সেটার এফেক্টিভ রেটটা আসলে 15 থেকে অনেক বেশি। এই বন্ড বিক্রির সমন্বয়ক হিসেবে রয়েছে IFIC ইনভেস্টমেন্ট লিমিটেড। এই ধরনের ইনভেস্টমেন্ট প্রোডাক্ট হিসেবে অনেক ভালো, ইটস লিস্টেড কোম্পানি, এটার রেপুটেশন আসলে দিস ওয়ান অফ দ্য লার্জেস্ট কর্পোরেট ইন বাংলাদেশ, এবং তাদের এই যে ভেঞ্চারগুলির জন্য তারা বলছে দিস আর ভেরি ডাইভার্সিফাইড ফর দেয়ার ইনভেস্টমেন্ট প্রোডাক্ট। বন্ড হচ্ছে এক ধরনের ঋণ চুক্তি, যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বাজারে ঋণপত্র ছেড়ে অর্থ সংগ্রহ করে থাকে, যা বিনিয়োগ বাড়াতে ব্যাংকের উপর চাপ কমায়। তবে বুঝে শুনে বন্ডে বিনিয়োগের পরামর্শ এই বিশেষজ্ঞের। SM ভয়েস, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রাইজ এর উদ্যোগে রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইন্ডাস্ট্রি নিডস অ্যান্ড পার্সপেক্টিভ শীর্ষক সেমিনার হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সত্যপ্রসাদ মজুমদারের সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সেক্রেটারি তপন কান্তি ঘোষ ও বুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল জব্বার খান। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রেসিডেন্ট আশরাফ আহমেদ এবং স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফোরকান বিন কাশেম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাইজ এর পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনিসুজ্জামান তালুকদার। বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের আয়োজনে প্রথমবারের মতো আগামী 7 জুন হবে হাফ ম্যারাথন। জয় বাংলা ম্যারাথন 2024 শিরোনামে এই হাফ ম্যারাথন ভোর 5টায় ঢাকার হাতিরঝিল থেকে শুরু হবে। মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই আয়োজনের বিস্তারিত তুলে ধরেন পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের সভাপতি ও পিবিইআই প্রধান বনজ কুমার মজুমদার। তিনি বলেন, হাফ ম্যারাথন প্রতিযোগিতায় 4টি ক্যাটাগরিতে মোট 5,000 প্রতিযোগী অংশ নেবেন। প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ী 10 জনকে পুরস্কার দেওয়ার কথা জানান বনজ কুমার। প্রথম পুরস্কার নির্ধারণ করা হয়েছে 1 লাখ টাকা। দৌড়বিদদের নিরাপত্তা নিশ্চিতে একাধিক মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এসবিএসসি ব্যাংকের 11তম বর্ষপূর্তিতে স্মার্ট ব্যাংকিং সার্ভিস উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ওবায়দুল মোক্তাদির চৌধুরী। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী হাবিবুর রহমানের সভাপতিত্বে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন এমপি এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের ভাইস চেয়ারম্যান AKM নুরুল ফজল বুলবুল। এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নুরুল আজিম, ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হাফিজুর রহমান বাবু, মোহাম্মদ নওয়াজ, আনোয়ার হোসেন, মোহাম্মদ মাহবুবুর রহমান, সোহেল আহমেদ, মোহাম্মদ এমদাদুল হক, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মোহাম্মদ মকবুল হোসেন ভুইয়া ও জিয়াউর রহমান জিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। খেলার সংবাদ। নির্বাচকরা ভিন গ্রহ থেকে দল গড়েননি, তাদের সময় যাদের তৈরি করা হয়েছে সেই খেলোয়াড়রা এবারের স্কোয়াডে জায়গা পেয়েছেন, দাবি জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর। তিনি বলেন, ব্যক্তিগতভাবে যারা অপছন্দ করে তারাই সমালোচনা করেছে। মনির হোসেন খানের রিপোর্ট। 2015 থেকে 2023 প্রধান নির্বাচক হিসেবে আইসিসির 7টি টুর্নামেন্টে জাতীয় দল ঘোষণা করেছেন মিনহাজুল আবেদিন নান্নু। দীর্ঘ 9 বছর পর নির্বাচক প্যানেলের বাইরে থেকে দেখলেন জাতীয় দল ঘোষণা। কিছুটা খারাপ তো লাগেই। একটা যে এতদিন ছিলাম এখন নেই, এটা তো অবশ্যই একটু খারাপ লাগার ব্যাপার, কিন্তু এটা স্বাভাবিক। এটা বিশ্বকাপ স্কোয়াডে আরেকজন স্পিন বোলিং অলরাউন্ডার থাকলে ভালো হতো মনে করেন তিনি। এক্ষেত্রে তার পছন্দ মোসাদ্দেক হোসেন সৈকত। গত 1.5 বছর কিন্তু আমরা এই প্রসেসের মধ্যে ছিলাম, এই খেলোয়াড়দের নিয়ে কিন্তু দ্বিপাক্ষিক সিরিজগুলি নিয়ে আমরা আগাচ্ছিলাম এবং এদেরকে কিন্তু ওইভাবে তৈরি করা হয়েছিল যার সামনে এই বিশ্বকাপটা চিন্তা ভাবনা করে। তো ওই প্লেয়ারদের থেকে কিন্তু আমাদের যে পুল করা আছে 27 জনের, ওখান থেকে কিন্তু খেলোয়াড় নেওয়া হচ্ছে। রিজার্ভের আরেকটা খেলোয়াড় রাখা উচিত ছিল, এখানে মোসাদ্দেকের চিন্তা করে রাখা উচিত ছিল। তার মতে বাংলাদেশের ঘরোয়া লিগের কাঠামোর কারণেই টি-20তে পিছিয়ে পড়ছে টাইগাররা। লিটন কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স, আমাদের দেশের জন্য কিন্তু অনেক ভালো ভালো ইনিংস খেলেছে। ক্রিকেটারদের কিন্তু আপস অ্যান্ড ডাউন আছে পারফরমেন্সে, সবসময় কিন্তু গ্রাফটা একই জায়গায় থাকে না, এটা মাথায় আছে। এবং ওর যে এক্সপিরিয়েন্স আছে, হয়তো টিম ম্যানেজমেন্ট এবং সিলেকশন প্যানেল মনে করেছে যে ওর এক্সপিরিয়েন্সটাকে নিয়ে যায়, কারণ একটা স্কোয়াডের সেকেন্ড উইকেট কিপারের দরকার, কনকাশনের ব্যাপার আছে। তো সেই চিন্তা করে ওর এক্সপিরিয়েন্সের জন্য আমার মনে হয় দলে ইনক্লুড করেছে। কিছু কিছু প্লেয়ার আপনি যে এই ফর্ম্যাটে পাচ্ছেন না, এটা সত্যি কথা। এটা কারণটা হলো আমাদের ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু টি20 ফর্ম্যাটের ক্রিকেট কিন্তু খুব কম হয়। এখন নাম্বার অফ ম্যাচ বাড়াতে হবে, নাম্বার অফ প্লেয়ার বাড়ানোর জন্য, নাম্বার অফ ভালো পারফর্মারের জন্য। প্রতিবার দল নির্বাচন ঘিরে নানান কটু কথা শুনতে হয়েছে তাকে। কাছের লোকজন যারা তাকে অপছন্দ করতেন তারাই বেশি অপপ্রচার চালিয়েছেন বলে মনে করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। কিছু কিছু জায়গায় যদি ব্যক্তিগতভাবে পছন্দ না করেন তাহলে তো আপনি ট্রল করবেন, এটা তো স্বাভাবিক প্রসেস। তো সুতরাং আপনি যদি ব্যক্তিগতভাবে যদি আমাদের পছন্দ না করেন ট্রল করবেন। এখন কি দল কি একদম বাইরের থেকে ভিন গ্রহ থেকে দল বানিয়েছে? তো সুতরাং যে সমস্ত খেলোয়াড় আমাদের প্রসেসের মধ্যে আছে এই খেলোয়াড়ই কিন্তু যাচ্ছে। এটা অবশ্যই আপনার কাছের লোকরা যারা অপছন্দ করে এদের থেকে সৃষ্টিটা হচ্ছে। তো সুতরাং এটা নিয়ে কোনো আক্ষেপ নেই। এবারের দলটা নিয়ে আশাবাদী নান্নু। আর এই আশাবাদের পেছনের কারণ দীর্ঘ পরিকল্পনায় যাদের তৈরি করেছেন তারাই এখন আছেন জাতীয় দলে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।
ক্রিকেটারদের ফর্মে ফেরাতে বিশ্বকাপকে বেছে নেওয়া বড় ঝুঁকি মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা। তাদের মতে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ দলে চমক রাখার কোনো সুযোগ ছিল না। পেস অলরাউন্ডার হিসেবে সাইফুদ্দিনকে বিবেচনা করা যেত। বিশ্বকাপে গ্রুপ পর্বে 3টি ম্যাচ জিততে পারলে তা হবে ভালো সাফল্য, মত বিশ্লেষকদের। মানিক মাহমুদের রিপোর্ট। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ দল ঘোষণার পর থেকেই আলোচনা শুরু হয়ে গেছে কেমন করবে দল। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে শান্তর দলের পারফরমেন্স প্রশ্নবিদ্ধ। বিশ্বকাপের আগে যা বড় দুশ্চিন্তা, অধিনায়ক শান্তর সাথে ব্যাটিং দৈন্যতায় ওপেনার লিটন দাস। বিশ্বকাপে তাদের ফর্মে ফেরার আশায় টিম ম্যানেজমেন্ট। তবে বিশ্লেষকদের মতে বড় মঞ্চে চাপ নেওয়াটা আরও কঠিন হবে। তাদের অ্যাবিলিটি নিয়ে তো আমাদের কোনো কোশ্চেন নেই। আপনি তাদের জায়গায় কাকে নিতেন? আপনি লিটনের জায়গায় আপনি কাকে নিতেন? যারা শান্তর জায়গায় ক্যাপ্টেন সে। সো আমার মনে হয় যে বেস্ট অপশন তারা যদি পারফর্ম করতে না পারে দ্যাট ইজ ডিফারেন্ট থিং। তার জায়গায় আপনি যাকে নেবেন তার তো এদের চাইতে পিছিয়ে থাকা কাউকে আপনাকে নিতে হতো। আপনি ফর্মে নেই, আপনাকে ফর্মে ফেরানোর জন্য আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচকে বেছে নিন বা বিশ্বকাপের মতো বড় আসরকে বেছে নেবেন। আমার মনে হয় যে বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর অন্য কোনো দেশে হলে এই ধরনের চিন্তাটাকেও হয়তো করতো না। ইনজুরি আক্রান্ত তাসকিনকে সহ অধিনায়ক করা হয়েছে। দল তার সার্ভিস কতটা পাবে তার কোনো নিশ্চয়তা নেই। তানজিম সাকিবকে সুযোগ দেওয়ায় কপাল পুড়েছে পেস অলরাউন্ডার সাইফুদ্দিনের। এই বিবেচনায় ভিন্নমত ক্রীড়া সাংবাদিকদের। ক্রিকেট বোর্ড জানে না, নির্বাচকরা জানে না, ইভেন তিনি নিজে পর্যন্ত তাসকিন কিন্তু নিজে পর্যন্ত জানেন না যে তিনি কখন ফিট হবেন এবং কোন ম্যাচ থেকে তার সার্ভিস বাংলাদেশ ক্রিকেট দল পাবে। সাইফুদ্দিন ইজ বেটার প্লেয়ার দেন সাকিব, তানজিম সাকিব। কারণ হচ্ছে তানজিম সাকিবের যে বিষয়টা হচ্ছে তিনি শুধুমাত্র পেস বোলিংটা পারেন, হিটিং করতে পারেন, বল মারতে পারেন, কিন্তু টি-20 তিনি কিন্তু অতটা পরীক্ষিত নয়। কিন্তু সাইফুদ্দিন পরীক্ষিত। এই যে 15, 20, 21, 22 দিন রয়েছে, এই সময়টা যদি তাকে নিয়ে আমেরিকাতে কিছু কাজ করা হতো এবং ওই যে ম্যাচগুলি রয়েছে সেখানে খেলানো হতো, আমার দৃঢ় বিশ্বাস তিনি বেটার আউটপুট দিতে পারতেন। বিশ্বকাপে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা তো বটেই, নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষেও বাংলাদেশের জয় পাওয়া নিয়ে শঙ্কিত বিশ্লেষকরা। যদি নেদারল্যান্ডসের মতো দল লোয়ার টিমও হয়, কিন্তু তারা যে পরিমাণ ইন্টারন্যাশনাল টি-20 খেলেন, সেই টি-20 খেলার এক্সপিরিয়েন্স থেকে তারা ইংল্যান্ডকে হারান। তারা যে পিটানিটা দিবে আপনাকে, সেই পিটানিটা যদি না থামাতে পারেন তাহলে আপনি ছিটকে পড়ে চলে যাবেন। লিটন দাসকে রেখেছেন অভিজ্ঞতা, উইকেট কিপার হিসাবে অভিজ্ঞতা এবং উইকেট কিপিং দক্ষতা হিসাবে, এবং আরেকটা আশায় তারা রয়েছেন যে যে কোনো দিন যে কোনো ম্যাচে লিটন দাস ফর্মে ফিরে আসবেন এবং সেটা বাংলাদেশ দলের জন্য একটা ম্যাচ উইনিং ইনিংস হতে পারে। দলের আত্মবিশ্বাস ফেরাতে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন ক্রীড়া সাংবাদিকরা। মানিক মাহমুদ, বাংলাভিশন, ঢাকা। ফুটবল, 2 ব্রাজিলিয়ান রবসন ও ডরিয়েলটনের নৈপুণ্যে ফেডারেশন কাপে ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। গোপালগঞ্জে দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা আবাহনীকে 3-0 গোলে হারিয়েছে তারা। এই মৌসুমে ট্রিপল জয়ের স্বপ্ন বসুন্ধরা কিংসের। সে লক্ষ্যে প্রথমে স্বাধীনতা কাপ এবং প্রিমিয়ার লিগে শিরোপা জয় করেছে অস্কার ব্রুজনের দল। ফেডারেশন কাপের সেমিফাইনালে ঢাকা আবাহনীকে পেয়েই জ্বলে ওঠে কিংস। এর আগে প্রিমিয়ার লিগে দুবার এবং স্বাধীনতা কাপেও আবাহনীকে হারিয়েছে তারা। সেই সাফল্যে উজ্জীবিত হয়ে ফেডারেশন কাপ সেমিফাইনালে আবাহনীকে চেপে ধরে 21 মিনিটেই এগিয়ে যায় কিংস। দলের পক্ষে প্রথম গোল করেন ব্রাজিলিয়ান রবিনহো। আবাহনী অবশ্য খেলায় ফেরার জন্য চেষ্টা করেছে, কিন্তু কিংসের রক্ষণ ভাগের দৃঢ়তায় সুবিধা করতে পারেনি। 1-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বসুন্ধরা। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলে আরও 2 গোল করেছে তারা। 71 মিনিটে আরেক ব্রাজিলিয়ান ডরিয়েলটন গোমেজ ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ইনজুরি সময়ে বদলি খেলোয়াড় ইব্রাহিম দলের তৃতীয় গোলটি করেন। এই মৌসুমে এ নিয়ে 4 বারের মুখোমুখিতেই আবাহনীকে হারিয়েছে কিংস। আর ফেডারেশন কাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় আবাহনীর জন্য এই মৌসুমটি ট্রফি শূন্যই থাকলো। 22 মে ময়মনসিংহে ফাইনালে মোহামেডানকে হারালেই ট্রিপল জয়ের স্বপ্ন পূরণ হবে অস্কার ব্রুজনের দলের। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। সুশীল সমাজের সঙ্গে ডোনাল্ডুর বৈঠক। গণতন্ত্র, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার পরিকল্পনা নেই। ভিসা নীতি ও স্যাংশনের পরোয়া করে না বাংলাদেশ, মন্তব্য ওবায়দুল কাদেরের। কারো উপর নির্ভর করে গণতন্ত্র ফিরিয়ে আনার আশা করে না বিএনপি, বলেছেন মির্জা ফখরুল। ব্যবসা করতে গিয়ে পদে পদে হয়রানির শিকার হতে হয় অভিযোগ ব্যবসায়ীদের। খেলাপি ঋণ না কমায় ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি, মত বাণিজ্য প্রতিমন্ত্রীর। দেশে ফিরলেন এমভি আবদুল্লাহ। 23 নাবিক বন্দরে আবেগঘন সংবর্ধনা। স্বস্তি উচ্ছ্বাসে বরণ করে নিলেন স্বজনরা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, সহ অধিনায়ক তাসকিন। বড় কোনো স্বপ্ন দেখছেন না নির্বাচকরা।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টা দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।